যে এই শোনো, আই হ্যাভ এ টিভি নাও, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান কাম এন্ড স্টে ইন আওয়ার হোম। তো এই হলো আপনার ওনার ওনার কথা হলো, তুমি দেখো পৃথিবীতে যত নিউজ মিডিয়া আছে, দে আর ভেরি হ্যাপি ওয়েন দে এ মিসহ্যাপ টেক্স প্লেস। They are not happy to give you a good news. They are happy to give you all the wrong news or the bad news, because that gives them, the opportunity to speak a few more days. তো এই ব্যাপারটা আমার মনে হয় আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এটা কে কোথায় ডিম ডিম মারলো, কাকে মারলো, কেন মারলো, ডিম মারার পরে সাংবাদিকরা কিভাবে আনন্দ পান সেটাও আমি খুঁজে পাই না। আর এটার মধ্যে কৃতিত্ব কি আছে তাও আমি বুঝি না, যে উনি এই কথাটা বলেছেন ওনার জন্য ডিম মারেছে। তো এটা আমার তো মনে হয় না যে এই 5ই আগস্ট 2024-এর পরে আমাদের ভিতরে এই মানসিকতা থাকা উচিত। এবং ইট অনলি স্পিক্স দ্যাট আমরা পলিটিক্যালি কত দরিদ্র, আমাদের মনটা কত দরিদ্র, যে আমরা এই সমস্ত ঘটনাকে খবর হিসাবে খুব পতিত যশা সাংবাদিকরা তারা এটা প্রচার করছেন তাদের ব্যক্তিগত পডকাস্টে, ব্যক্তিগত টক শোতে। এবং আই ডোন্ট নো, আই মিন সেদিন শফিক রহমান কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন, যে আপনাকে যেমন মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে সামনে রেখে বলেছে যে আপনাদেরকে যখন দালাল বলে তখন আমাদের খারাপ লাগে, কারণ আপনারা সাংবাদিক হিসেবে কেন দালালির তকমা পাবেন। আজকে আপনাকে দালাল বলছে বিকজ আপনি গত 15 বছর আওয়ামী লীগকে দালালি করেছে। আজকে এখন হঠাৎ করে উনি সাইড চেঞ্জ করে উনি এখন মিস্টার তারেক রহমানের দালালি শুরু করেছে। এই যে তাদের মানে কি বলে আপনি, দিস ইজ কল অ্যাকচুয়ালি দে আর so poor that they don't have any other capital to exploit. They exploit the capital of personal, এখন এটা কি আপনি মনে করেন না সাংবাদিকদেরকে দালাল বানায় সরকারি দলগুলো, মানে পলিটিক্যাল দলগুলোই কিন্তু দালাল বানায়, মানে তাদের কাজে যে তাদের মান কত কমে যায়, তাদের আত্মসম্মান যে কত নিচে চলে যায়। আমার মনে হয় যে সাংবাদিক, এই সমস্ত প্রথিত যশা সাংবাদিকরা তারা বোধহয় বুঝতেই পারেন না সাধারণ মানুষ তাদের সম্বন্ধে কি ধারণা নেয়। আমি কয়েকজন সাংবাদিকের নাম বলবো, দল দেখবেন যে তাদের প্রশংসা পছন্দ করে, সাংবাদিকদের কাছ থেকে আশা করে যে তাদের সেই দলের প্রশংসা করবে, যে কোনো দলই আশা করে যে তাদের প্রশংসা করবে। কয়েকদিন আগে আমার একটা ব্যক্তিগত কিছু বলতে পারবে না, এটা প্রত্যেকটা দলেরই আশা। তো সেখানে সাংবাদিকরা তো নিরুপায় না। আমি একটা বলি, সাংবাদিকরা নিরুপায় বিকজ সমস্ত সাংবাদিকরা দেখছে যে এই সমস্ত চাটুকারিতায় ফায়দা বেশি। এইটাই শফিক রহমান সাহেব বলছিলেন যে আপনার তো দিন শেষে তো আপনার ফায়দা দরকার, আপনার টাকা দরকার। ফায়দা উনি একটা স্পষ্ট করে বলছে আপনার টাকা দরকার। তো ভাই এমন কিছু করেন যে পেট চালানোর জন্য যেন টাকা আপনার থাকে, কারো যেন আপনার চাটুকারিতা না করতে হয়। যদি পেট চালানোর জন্য যদি কারণ চাটুকারিতা করতে হয়, ইট ইজ বেটার ইউ ডোন্ট ডু দ্যাট। পেট চালানোর জন্য একটা অন্য পেশা বের করেন, অন্য আপনি একটা লেখেন, আপনি বই লেখেন, বই পড়েন, ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট, বাট ডোন্ট ডু চাটুকারিতা ইন দি নেম অফ জার্নালিজম। এই কথাটাই উনি ওই দিন বলেছিলেন। আমার আরেকটা ব্যাখ্যা আমি বলি, আমার মিস্টার নুরুল কবির আমাদেরই ব্যাচমেট, আমাদের কন্টেম্পোরারি প্লাস আমার একটা বন্ধু মানুষ, আমি ওনার খুবই ভক্ত। তো আমি ওনার সঙ্গে খুব সিরিয়াস মানে ডায়ালগ, মানে এনগেজমেন্টে যাই, এবং সেখানে আমরা আই অলওয়েজ চ্যালেঞ্জ হিম অন মেনি ইস্যুজ। ইটস এ ভেরি পার্সোনাল ইস্যু, পার্সোনাল মিনিং, আই মিন পার্সোনালি উই ডু ইট, প্রফেশনাল ইস্যু, ন্যাশনাল ম্যাটার, বাট আই কিপ আস্কিং হিম। তো আমি যখন ওনাকে বলি যে দ্যাট হোয়াট ইউ পিপল আর ডুইং রাইট অ্যাট দিস ডেজ, তো উনি বললেন যে আমাদের আর কি উপায় আছে। আমি বললাম ভাই আপনাদের এখনো উপায় আছে, আপনি যদি বলেন যে আপনার উপায় নাই তাহলে ইট ইজ ভেরি স্যাড। বাট উনি যেটা বললেন সবশেষে, আমার দায়িত্ব প্রশ্ন করা, আমার দায়িত্ব জবাব চাওয়া, আমি এটা করেই যাব। সুতরাং আপনি আমাকে এই ক্যাটাগরি। আর আরেকটা জিনিস বিষয়ে জানতে চাই যে টাইমস ম্যাগাজিনে তারেক রহমানের একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটাকে উল্লেখ করে অনেক মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে যে টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে খাম্বা তারেক বলেছে, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে সেখানে টাইম ম্যাগাজিনে বলা হয়েছে যে খাম্বা তারেক হিসেবে অনেকেই বলে আর কি, বাংলাদেশে অনেকেই বলে বা অনেকে চিনে, এটাও তারা উল্লেখ করেছে। তার মানে না যে ওনাকে তারা মেনশন করেছে যে উনি খাম্বা তারেক। এটাকে কেন এখানে আমি এই রিপ্লাইটা নিতে চাই, আমি সরি আপনাদের দুজনকে রেখেই। সেটা হচ্ছে যে আমি মনে করি যে এটার টাইম ম্যাগাজিনের অভদ্রতা। একটা জাতীয় নেতা, সে কোলোকুয়ালি তাকে কি বলা হলো না হলো
সে একটা আন্তর্জাতিক মিডিয়া থেকে কেন এই পয়েন্টটা তুলে আনবে? আর খাম্বার ব্যাপারটা কিন্তু মোটেই সত্য নয়, এটা কিন্তু একটা গল্প বানিয়েছিল তখনকার এই মতিউর রহমান আর হলো এই মাহফুজ আনাম, এরাই বানিয়েছিল এই ন্যারেটিভ। এই ন্যারেটিভের জন্য আজকে কিন্তু তারেক রহমান সাহেবের যে আত্মসম্মানে আঘাত করছে বারবার, এই ন্যারেটিভটা কিন্তু তাদের তৈরি, এটা টাইম ম্যাগাজিন জানে না। এবং টাইম ম্যাগাজিন তাদের মতো একটা পুয়ার, আমি বলবো ইট ইজ এ ভেরি পুয়ার স্ট্যান্ডার্ড অফ এন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, যে দে আর নেমিং এ ন্যাশনাল লিডার উইথ এ কোলোকুয়াল নেম, যেটা মানে এটা তাকে এই নামে তাকে ডাকাটা রীতিমতো অপমান করা। এবং আমি মনে করি এটা ডেলিবারেটলি করা হয়েছে তার পার্সোনালিটিকে ডিমিন করার জন্য। And I don't, আমি হলে টাইম ম্যাগাজিন হলে আই উড হ্যাভ নেভার আস্কড ইট, আমি এটা কখনোই বলতাম না। তো আমার কাছে আমার মনে হয় যে এই সমস্ত লোকের ভদ্রতার অভাব, শালীনতার অভাব, একটা জাতীয় নেতাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তাদের জানা নাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো আপনাকে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানিয়ে আমি মনে ধন্যবাদ আপা, আপনাকে আপনার শোতে অনেকদিন পরে যুক্ত করেছেন, এই জন্য ধন্যবাদ। যে আপনার ইন্টারনেট কি একটু সমস্যা করছে, একটু মানে থেমে থেমে আসতেছে এরকম? না, আমার ইন্টারনেট তো ঠিকই আছে, আমি রাউটারে তো কথা বলছি, অসুবিধা থাকার কথা না। আমি শুনবো আপনাকে। আমি মনির ইসলাম রবি ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে এগুলো নিয়ে কেন এত আলোচনা? মানে কে কাকে কপি করলো, নির্বাচনী প্রচারণা তো এরকম হতেই পারে, একই রকম হয়ে যেতে পারে। তো সেখানে বিএনপির কোনো বক্তব্য আছে কিনা? তাছাড়া এই যে বিএনপি এর সাথে জামাতে সংঘর্ষ হচ্ছে, জামাতের নারীদেরকে আক্রমণ করা হচ্ছে, আবার গতকালকে সংঘর্ষের কারণেই একজন নিহত হয়েছেন। তো এগুলো আপনার কাছে শুনতে চাই যে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ উপস্থাপিকা। আমার সাথে আছেন দুজন বিজ্ঞ আলোচক, একজন ব্রিগেডিয়ার জেনারেল, আরেকজন আমার ভাই পলাশ। আপনার মাধ্যমে আমি আপনাকে যারা দেখছে দেশ এবং প্রবাসে সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং 12 তারিখের নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ভোট দিতে কেন্দ্রে যাবেন এই আহ্বান রাখছে। কপি করা হয়েছে না, আমি এটাকে এইভাবে দেখি না। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি ঝিনাইগাতীতে জামাতের সাধারণ সম্পাদক যিনি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসত্ত্ব পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। যেহেতু আমরা রাজপথে রাজনীতি করি, রাজপথের একজন নগণ্য কর্মী, যে কোনো মুহূর্তে হয়তোবা আমার ভাগ্য এভাবে সমাপ্তি করতে পারে। সেহেতু আমি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটক রাজনীতিতে কামনা করি এবং আমার মতো যারা রাজপথ থেকে বেড়ে ওঠা মানুষ তাদের সকলের জান নিরাপত্তা রক্ষা হোক, এটাই আমার আশা এবং উদ্দেশ্য। তারপরে কপি হয়েছে, এটা কপি একটা কোনো ব্যাপার না। এটা আমি যে ইয়েটা গাই দিয়েছি এটা নিয়ে অনেকে কথা বলে, এটা হলো একটা ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। বিভিন্ন সিন সিনারিও আমার এই কোটিটাতে আছে, অনেক ধরনের সিন সিনারিও আছে, বাড়ি আছে, আমাদের গ্রামীণ ছবি আছে। এখন এটা হলো টেস্টের ব্যাপার। এখন সিমিলার এই কোম্পানি তো আর আমার জন্য একটা বানায়নি, এই কোম্পানি আর অন্তত 10,000 বানাইছে, 50,000 বা সে তার চাহিদা অনুযায়ী সেইগুলি মেকিং করছে। অনেকেই পড়বে, কারণ আমি পড়ার পরে যদি কেউ পড়ে আর যদি সেটাকে আমি বলি যে তুই আমারটা দেখে এরকমটা কিনছস, এই কথাটা কিন্তু বাঞ্ছনীয় না। ঠিক তেমনি বাস কোম্পানি তো বাস একটা বানায় না, একটা বানালে বাস কোম্পানি চলবে? ওই কোম্পানি তো টাটা কোম্পানির হাজার হাজার বাস, টয়োটা কোম্পানির হাজার হাজার বাস, আপনার মার্সিডিজ কোম্পানির হাজার হাজার বাস, তারা তো এই ব্যবসা করে। সেহেতু আমি যেরকম একটা বানাইছি আপনার একটা বানাইছেন, বানাইতে পারেন, এটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তবে একটা কথা হলো
ওনারা যে ন্যারেটিভটা দাঁড় করাইতেছে সেখানে আমার একটা প্রশ্ন, আমি খুব দুঃখ পাই। তারা বলছে যে না, আমরা এরকম ধরনের একটা চিন্তা ভাবনা নভেম্বর মাসে করেছিলাম। না, এটা বলার দরকার নেই তো, এটা বলার দরকার নেই তো। ওইরকম বাস কোম্পানির আরো 1 লাখ বাস মনে করেন রাস্তায় চলবে, অসুবিধা কি? এটার জন্য নভেম্বর ডিসেম্বর আর এটা তুলনা করার জন্য একটা উদাহরণ সেট আপ করা, মিথ্যা কথা বলা, এটা ঠিক না। তাইলে ওই যে কথাটা আমরা শুনি মিডিয়াতে বলে বিভিন্ন জন যে গুপ্ত, তাহলে আপনারা গুপ্ত প্রমাণিত হলো। নভেম্বরে এটা চিন্তা করছেন গুপ্ত ছিল, এখন আপনারা সুপ্ত হয়েছেন, আপনারা দেখাইছেন সবাইকে। তা আগে পরে যাওয়ার কোনো দরকার আছে? এগুলি নিয়ে কম্পিটিশনের বিষয় না, রাজনৈতিক রেটরিক কথাবার্তা, এগুলি আমি ঠিক এভাবে আমি মিনও করি না, আর আমি এটা শুনি না। রাজনীতি যতদিন চলবে, রাজনীতির এই পথে এই ধরনের আলাপন হবেই। আগে তো এগুলি আরো সুন্দর এবং শালীনভাবে হতো, আর এখন কিন্তু সেগুলিকে সেভাবে আমরা গ্রহণ করি না। আমাদের পূর্বপুরুষরা যারা রাজনীতি করছে, হয় পল্টন ময়দানে বক্তৃতা দিচ্ছে, আজকে ভাসানী ন্যাপ জনসভা করছে, পরের দিন ন্যাশনাল আওয়ামী পার্টি জনসভা করছে পরের সপ্তাহে। তো ওই ভাসানী ন্যাপের নেতারা কি বলে গেল, জাদু মিয়া বাড়ি মিয়ারা, অধ্যাপক মুজাফর সাহেবরা সেটার পাল্টা উত্তর দিত। কিন্তু আজকাল তো সেই অবস্থা নেই। আজকাল রাজনীতিটা হলো, আপনারা যারা মিডিয়াতে আছেন আর মিডিয়া যারা চর্চা করছে, কখন কার বোন কোথায় ছিল, কার মা কোথায় ছিল, কে কি করত, এগুলিকে আপনারা সমাজে উঠাই নিয়ে আসতেছেন। আমার একটা কথা ধারণা, দেখেন আপা, আমরা একসময় খুব হলমুখী ছিলাম, সিনেমা দেখতাম। এই যে মনে করেন ময়নামতি, এতটুকু আসা, রংবাজ, এরকম ছবি দেখার জন্য আমরা হুমড়ি খাইয়া পড়তাম। কিন্তু এই দেশেই ওই ধরনের অ্যাক্টররা, ওই সময়ের ডাইরেক্টররা, ওই প্রডিউসাররা আবারও ছবি বানাইছে। ওই ছবি দেখার জন্য কেউ কিন্তু যেত না, কেন ওই ছবির মধ্যে পরিবারকে নিয়ে ছবি দেখার মতো সিনারিও ওখানে থাকতো না। যার কারণে আমাদের দেশে শত শত সিনেমা হল এখন ভেঙে মার্কেট হচ্ছে, অট্টালিকা হচ্ছে। ওই শিল্পটাকে মানুষ বিমুখ হয়ে গেছে, কারণ তারা এত নেকেট হয়েছে যেটা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দেখার মতো অবস্থায় নাই। তা আমাদের রাজনীতি এরকম একটা অবস্থা হয়েছে যে এক সময় জনগণ রাজনীতি বিমুখ হয়ে যাবে। আমাদের সামনে যে প্রজন্ম, তারা আর রাজনীতিতে ইন্টারেস্ট ফিল করবে না। এই যে চরিত্র হনন, আমরা মানুষ হিসাবে নিখুঁত মানুষ পৃথিবীতে একজন, তার নাম হলো আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যত মানব কুলের সন্তান আছে, কেউ না কেউ কোনো না কোনো ত্রুটি আছে। এখন যদি আপনার ত্রুটিকে আমি সমাজের সামনে উপস্থাপন করে আপনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এও প্রতিপন্ন করি, এটা তো মানুষ হিসেবে একজন মানুষের কাম্য হওয়া উচিত নয়, আমি মনে করি। দ্বিতীয় কথা হলো খামবাতারে, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, ওনারা বলছে যে ওনার দেশে ওনাকে এভাবে বলে। তা আমার দেশে আপনাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে আমরা কিছুদিন ধরে দেখছি জানাল সাহেব যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব সিরিয়াসলি এটা প্রচার হয়েছে, পলাশ ভাই আপনারাও করছেন, চুম্মা শফিক, নওয়াজুবিল্লাহ, এই কথাটা তো ঠিক না। আমরা তো এটা দেখছি যে চুম্মা শফিক, এটা তো মানুষের বিশেষণ হতে পারে না, এটা ক্যারেক্টার হতে পারে। এগুলিতে যারা অভ্যস্ত তারা এগুলি বলবে। সমাজে এই ধরনের লোকদের অবস্থান আছে, সব সময় তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে যেটা নেগেটিভ, এবং সমাজে ওই ধরনের লোক আছে বলেই তো সমাজটা আছে, পজিটিভ নেগেটিভ। আমি আমার পূর্বপুরুষ থেকে শুনছি যে বলতে যে একটা শহর হইতে 12 জাতি লাগে, একটা বাজার হইতে, শহর হইতে 12 জাতি লাগে। এখানে নাপিতের দরকার হয়, সুইপারের দরকার হয়, এখানে ব্যবসায়ীর দরকার হয়, সব মিলে কিন্তু একটা শহর হয়। এই জন্যই একজন পরিচ্ছন্ন কর্মী যারা ঢাকা শহরে
আমাদের এই ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করে আমাদেরকে বসবাসের জন্য সুযোগ করে দিচ্ছে, তাকে কেন আপনি অবহেলার চোখে দেখবেন? সে তো আমার মতোই মানুষ, তাকেও তো একটা সম্মান বোধ আছে, তাকে তার তার জায়গায় তার প্রাপ্যটা দিতে আমাদের অসুবিধাটা কি? আপনারা সবাই জানেন ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার যিনি নাকি ক্যাপ্টেন ছিল, কপিল দেব, উনি কিন্তু হরিজন সম্প্রদায়ের লোক। সে তো ভারতের প্রতিনিধিত্ব করছে। ভারত প্রথম বিশ্বকাপের যে বিজয় করছে সেটা কপিল দেবের ক্যাপ্টেন্সিতে ভারত বিশ্বকাপ জয় করছিল। তাইলে এখন সে হলো উৎসুক, ওই কাপটা সে ধরছে বুঝলা সেটাকে গঙ্গার জলে ধুইয়া আপনারা আবার ধরবেন? এর মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংক্ষেপ করবেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা যেভাবে রাজনীতিটা করতে চাই সেভাবে রাজনীতিটা করতে হবে। আমাদের চেয়ারম্যান জিনাইগাতির ঘটনায় সরাসরি রাজশাহীতে বলছেন, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হোক না কেন, প্রশাসন আপনারা নির্ভয়ে তদন্ত করেন। এরকম একটা প্রাণহানি, এটা আমরা দুঃখজনক, আমরা এটা মেনে নিতে পারি না। আপনারা তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। আর অন্য সাইডে আমাদের ক্ষতিগ্রস্ত প্রতিপক্ষ, তারা বলছে যে এগুলি হবে, এগুলি হবে, এই করবে, ওই করবে, সে করবে। তারেক রহমান সাহেব ওই কথার পরিপ্রেক্ষিতে বলছে, যদি আমরা একে অপরকে নিয়ে শুধু খালি আলোচনা সমালোচনাই করি তাহলে আমরা কাজ করব কখন? এটার মধ্যে গুণগত পার্থক্য থাকতে হয়। গুণগত পার্থক্য না থাকলে রাজনীতি করা খুব কঠিন হয়ে যায়। এত বিশ্রী ভাষায় আমি যতটুকু ছোটখাটো 70 সাল থেকে আমি এই নির্বাচনের প্রক্রিয়া দেখছি, স্লোগান, তখন স্লোগান দিতাম, পোলাপাইন ছিলাম, অমুক বাইরে ভোট দেন, তমুক বাইরে ভোট দেন। আমরা তখন ওই যে দেওয়ালে ওয়াল রাইটিং করতাম, তার মানে চিকা মারা যেটাকে বলে। আমরা এই যে বড় বড় কাগজ কলম নিয়ে বাঁশের কাঠি দিয়া করে ছেঁচা কালার বানাইয়া বলে নিয়ে পোস্টার বানাইতাম। কত কিছু আমাদের ছিল। আজকে আমাদের ছেলেদেরকে দেন যারা অনার্সে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওরে বলেন হ্যান্ড রাইটিং, দেখেন কাবর ঠ্যাং আর বগার ঠ্যাং, কোনো চর্চা নেই তো, শুধু চাপাবাজি। এই চাপাবাজির জন্য রাষ্ট্র এই জায়গায় চলে গেছে। আমাদের দুর্ভাগ্য, যাদেরকে জাতির সূর্য সন্তান হিসেবে গড়তে চেয়েছি তারা কেউ সূর্য সন্তান হতে পারে না। তাদের ভাষায় খিস্তি খাওয়ার শুনলে এই ঢাকা শহরের জনগণ প্রতিদিন শুনছে, যে ভাষায় তারা মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করছে। এটা আর পিওগ আছে, আমাদের নির্বাচন আচরণ বিধি আছে, আচরণ বিধিতে বলা আছে, এটা তো পলাশ ভাই আছে, নির্বাচন আচরণ বিধিতে স্টেট বলা আছে, আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করতে পারবেন না, কি শাস্তি হবে সেটাও লেখা আছে। অবলীলায় সবাই বলছে প্রার্থীর বিরুদ্ধে একজনের কুৎসা রটনা করছে। কেউ বলছে ঢাকা শহরের জমিদারের পোলা নেই, আবার কেউ বলছে কিশোরগঞ্জের তাইছেন, ঢাকা শহরে রাজ করেন। এই সমস্ত কথা বলে উত্তেজনা সৃষ্টি শুনবো আপনাকে রবি ভাই। জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান পলাশ ভাই, সবকিছু নিয়ে আসলে মিডিয়া কেন অতিরঞ্জিত করে, সব শব্দগুলোকে নিয়ে, তারপরে হচ্ছে যে বাস ইস্যু বলেন, আরো অনেক শব্দ আছে সেগুলোকে নিয়ে মিডিয়া তো করেই, সেই সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও করা হয়, যার জন্য এগুলো একটা উত্তেজনা তৈরি করে বাংলাদেশের মধ্যে, যেহেতু এখন সবাই সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ। তো আপনার কাছে কি মনে হয় যে বাসের বিষয় বলে বা তারেক রহমানকে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো নিয়ে সাংবাদিকরা কি এটা কি সোশ্যাল মিডিয়ার কারণে, নাকি আমাদের মূলধারার মিডিয়াতেও এগুলো অপব্যবহার করা হচ্ছে শব্দগুলোকে? যেটা ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বললেন যে এগুলো একসময় প্রথম আলো বা ডেইলি স্টারই বেশি ছাপানো হতো আর কি এই শব্দগুলোকে। তো সেটা আপনার কাছে শুনবো। আরেকটি নিউজ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, আপনি জানেন কিনা আপনার কাছে একটু শুনতে চাই, যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও 6 মাস ডক্টর ইউনূস থাকবেন। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ আপা।
এবং যারা দেখছেন। প্রথম কথা হলো, আমি দুঃখিত যে আমি একটু দেরিতে আপনার টকশোতে কয়েক মিনিট দেরিতে আমি প্রবেশ করেছি, কিন্তু মানে দেরিতে আমি ঢোকার পর থেকে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহসানের যে বক্তব্য শুনছিলাম, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ তিনি যেভাবে মিডিয়াকে টার্গেট করছিলেন, এটা আমার কাছে খুবই মানে অনভিপ্রেত একটা ঘটনা। কারণ আমরা যারা মিডিয়ায় কাজ করি, আপনি নিজেও দীর্ঘদিন মিডিয়ায় কাজ করেছেন, আপনি জানেন মিডিয়াকে বলা হয় থ্যাঙ্কস লেট জব। এটা আমরা সবসময় বলি। আমরা যখন কোনো মানে সঠিক রিপোর্ট করি, সেই সঠিক রিপোর্টটাও কিন্তু কারো পক্ষে যায় আর কারো বিপক্ষে যায়। যার পক্ষে যায় তিনি আমাদেরকে মানে ফোন করে থ্যাঙ্কস দেন, বুকে আমার ভাই বলে বুকে টেনে নেন। আর যার বিপক্ষে যায় তিনি ওই সাংবাদিক টাকা খেয়েছে, ওই সাংবাদিক এই করেছে, এই কথাগুলো কিন্তু আমাদের মানে প্রতিনিয়তই শুনতে হয়। আমরা এটার সাথে অভ্যস্ত। আবার দেখবেন আরো একটা ব্যাপার থাকে, একটা সময় রাজনীতিবিদরা একটা কথা বলেন, সেই কথা যখন মিডিয়ায় মানে রিপোর্ট হওয়ার পরে তারপরে এটা যখন নিয়ে ব্যাপক সমালোচনা বা প্রতিক্রিয়া হয়, আমাদের কাছে রেকর্ডস থাকে, তারপরেও রাজনীতিবিদরা বা দায়িত্বশীলরা, অন্যান্য সেক্টরের দায়িত্বশীলরা যার বিরুদ্ধে যায়, তিনি বলে দেন আমি এভাবে বলিনি, আমার কথাকে মিডিয়া মিসকোট করেছে। হ্যাঁ, তো এটা বাট রিয়ালিটি কিন্তু তা না, তিনি সেভাবেই বলেছেন। দেখেন, যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছিল বাস নিয়ে, এই বাসের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু অসংখ্য মিডিয়াকে দাওয়াত দেওয়া হয়েছে। মিডিয়া কিন্তু একা যায়নি, নিজে থেকে যায়নি। এটা কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে গণমাধ্যম কর্মীদেরকে এই সম্প্রচার বাস উদ্বোধনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে এবং মিডিয়া সেখানে গেছে। তো কাজেই এইখানে মিডিয়ার ভুল কোথায়? আমি তো এইখানে ভুলের কিছু দেখি না। সাহেব, ডক্টর শফিক সাহেব বলেছেন এই মন্ত্রণালয় কেন ছাড়েননি। অ্যাকচুয়ালি এই যে তারেক রহমানের বিরুদ্ধে বা তারেক রহমান বলবো না, আমি বলবো যে বিএনপির বিরুদ্ধে যে সাধারণ মানুষের যে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন, রাজনীতিটা কিন্তু সাধারণ মানুষের ফিলিংসটাকে ক্যাপিটালাইজ করে মানুষ, করেই কিন্তু তারা তাদের এই পুরো জনমতটাকে তাদের পক্ষে আনানোর একটা চেষ্টা। দ্যাট ইজ দি স্টাইল অ্যান্ড আর্ট অ্যান্ড স্ট্র্যাটেজি। সুতরাং যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আছে। সেই উইকনেসটাকে গার্ড করা হলো রাজনৈতিক দলের দায়িত্ব, আর স্ট্রেংথটাকে প্রজেক্ট করা হলো রাজনৈতিক দলের দায়িত্ব। দ্যাটস হোয়াট দে ডু। আর অপরপক্ষের কাজ হলো অন্য রাজনৈতিক দলের দুর্বল স্থানে আঘাত করা এবং সেই সাথে নিজের যে স্ট্রেংথটা, যে শক্তিটা যেটা, সেটাকে প্রজেক্ট করা। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি দুজনের বক্তব্য শুনেছি। একজন বলেছেন যে জামাতে ইসলামী যখন কারো সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এবং জোটের অংশ হিসেবে সরকারে যায়, তখন তাদের দায়িত্ব সেই সরকারের সম্মান রক্ষা করা। তখন সে আর তার ব্যক্তি স্বাতন্ত্র্যের মধ্যে থাকে না, তখন তাকে সরকারের স্বাতন্ত্র্যে থাকতে হয়। সেই সময় ম্যাডাম খালেদা জিয়ার সরকারের সাথে জামাতের একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল, সমঝোতা ছিল, এবং তারা একত্রে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমেছিল। যুদ্ধে জয়লাভ করে তারা মানে সরকার গঠন করেছে। সেইখানে থেকে জামাতের নেতারা তারা তাদের যদি দুর্নীতির অভিযোগ যদি তোলে, তাহলে তাদের নিজেদেরই অস্তিত্ব থাকে না। এবং ওই সময় কিন্তু সরকারের দুর্নীতি যা সমালোচনা করা জামাতের দায়িত্ববোধের পরিচয় হতো না। তো সেই জন্য তারা বলেছে, এবং তারা যেহেতু খালেদা জিয়াকে রেসপেক্ট করেন, তারা যেহেতু প্রেসিডেন্ট জিয়াকে রেসপেক্ট করেন, সুতরাং তারা প্রেসিডেন্ট জিয়ার রেসপেক্টের প্রতি, তাদের সেই দলের প্রতি তাদের ভালোবাসা, তাদের সেই কারণেই তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং দীর্ঘ সময়, প্রায় 3 দশকেরও বেশি সময় জামাত এবং বিএনপি, এবং এটা আমি আপনাকে এর আগেও একটা জায়গায় বলেছি যে আমরা কিন্তু বিভিন্ন রকম যে পরিকল্পনা তৎকালীন আওয়ামী লীগ এবং ভারতের, যে আওয়ামী লীগের যে strategy preparation কিন্তু used to be done by not by Aomi League solely, it used to be borrowed from
তাদের দুইটা রিসার্চ সেন্টার ছিল, একটা ছিল নিজেদের আর একটা ছিল মানে পার্শ্ববর্তী দেশের, এবং তারা রিসার্চ করে বের করেছে যে যদি জামাতকে আমরা বিএনপি থেকে আলাদা করতে না পারি তাহলে এই দেশে ইলেকশন জেতা খুব ডিফিকাল্ট, কারণ বিএনপি ইজ এ ভেরি পাওয়ারফুল পার্টি, ইট হ্যাজ গট পার্সোনাল ক্যারিশমা, যেটা প্রত্যেকটা দলেরই কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। আমি এই কথাটা প্রায়ই ব্যবহার করি যে বিএনপির সেন্টার অফ গ্র্যাভিটি ছিল একটা সময় ছিল জিয়াউর রহমান। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক সময় এটা ব্যক্তিত্বের উপর গড়ে ওঠে, আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটা একটা আমি বলবো যে ভাইব্রেন্ট ইয়াং জেনারেশনের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে। বিএনপির যে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল সেটা হলো কারিসমেটিক লিডার, এবং যার মূল জায়গায় ছিলেন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের প্রস্থানের পরে বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার কতগুলি স্ট্রেংথ ছিল, তার একটা স্ট্রেংথ হলো সিম্পলি উনি দেশের স্বার্থে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। 2 নম্বর হচ্ছে মানুষের কল্যাণে অকল্যাণ হবে এমন কোনো কিছু সে করেন নাই, এমনকি তার জীবনটা কিন্তু উনি ত্যাগ করলেন এই সাধারণ মানুষের সাথে জন্য যুদ্ধ করতে করতে। ইভেন তার নিজের পরিবারের সন্তানও তার কাছে, তার আদর্শের কাছে কিন্তু নতি স্বীকার করেছে। তো এইটা কিন্তু ছিল মানে খালেদা জিয়ার বিএনপি, এবং সেই বিএনপির প্রতি যে কোনো মানুষ, আর খালেদা জিয়া যে বিএনপিতে ছিলেন এবং উনি যখন ইন্তেকাল করেন তখন কিন্তু আর উনি আর বিএনপির সম্পত্তি না, উনি দেশের সম্পত্তি হয়ে গেছিলেন। এই জন্য দল মত নির্বিশেষে লাখো লাখো মানুষ, ওখানে কিন্তু কোনো বিএনপির লোক ছিল না, ওখানে কিন্তু লাখো মানুষ ছিল যারা তার ব্যক্তিত্বকে সম্মান করে তার প্রতি শ্রদ্ধা থেকে কিন্তু তারা সেখানে সেই সমস্ত জয়েন করেছিল। সুতরাং আমি বলবো যে এটা হলো যে তো ওই বিএনপির যে মন্ত্রী ছিল তারা তো বিএনপির সমালোচনা করতে পারে না, সুতরাং তাদের পদত্যাগের প্রশ্নই আসে না। আমি মনে করি যে এই যে যুক্তিটা উনি তুলে ধরলেন এটা খুবই একটা, আমার খুবই খুবই কাঁচা যুক্তি, এই যুক্তি কিন্তু এইখানে টেকার কথা না। আর তার আগে আমি মিস্টার মেহেদী হাসান পলাশ ভাইয়ের কারেকশনের জন্য বলছি, আমি কিন্তু বাসের ব্যাপারটা কিন্তু মিডিয়াকে দোষী করি নাই ভাই, আপনি বোধহয় ইউ মিসআন্ডারস্টুড মি। আমি মিডিয়াকে বলেছি টাইমসে মিস্টার তারেক রহমানকে খাম্বা বলাটা আমি মোটেই একজন এই দেশের নাগরিক হিসাবে I could not accept it, because he is the leader of my country. Whether I like him or not, it doesn't matter. Whether I do his party or not, doesn't matter. But he is the leader of the largest party of this country. তো তাকে ডেমোনাইজ করার জন্য এইভাবে একটা নাম দেওয়া, I did not accept it. আমি ওইটার সমালোচনা করেছি। সেকেন্ড যেটা বলেছি যে কথাটা হয়তো আমি কপির ব্যাপারে আমার কোনো অবজারভেশন নাই, ইট হ্যাজ গট নাথিং টু ডু, মিডিয়া এটা করে নাই, করতে যাবেও না, বিকজ দে আর ভেরি প্রিটি মাচ সেন্সিবল। আরেকটা যেটা বলেছি সেটা যে এই তারেক সাহেবকে যে এই যে নামটা দেওয়া, এই নামটার কিন্তু উৎপত্তি করেছিল কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার, দে আর দি ওয়ান হু ইনিশিয়েটেড দিস। আজকে কিন্তু তারাই তাদের চেহারা পাল্টায় ওনার পাশে গিয়ে দাঁড়াইছে, একদম লজ্জাও পাচ্ছে না তারা, এটাই আমার কাছে খুব অবাক লাগছে। আমি হলে তো লজ্জায় যেতাম না, আমি হলে বলতাম যে ভাই আমাকে এই সম্পাদক থেকে সরাও, তারপরে ডেইলি স্টারের অন্য কাউকে তাকে দিয়ে পাঠাও, আই উইল নট গো, বিকজ আমি উনার সম্বন্ধে খুব আজে বাজে কথা বলছি। আজকে কিন্তু আর উনাদেরকে রক্ষা করার আর কোনো মেসিহা নাই, উনি একমাত্র। এই জন্য আর পরের যে ব্যাপারটা আমি বলেছি সেটা হচ্ছে যে ভালো ভালো সাংবাদিকরা, বড় বড় সাংবাদিকরা খুব পরিচিত মুখ, তারা এখন অন্য একে অপরের ব্যক্তিগত, অথবা সে মনে করেন আমি এক দলকে পছন্দ করি, আমি তার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, আমি অপর দলের ছোটখাটো বিষয়, ব্যক্তিগত বিষয়গুলিকে আমরা এটা জাতীয় লেভেলে এটা আলোচনায় নিয়ে আসছি, সেটা আমাদের জন্য খুবই মোটেই স্বাস্থ্যকর না, এটা একটা হেলদি সিচুয়েশন না, ইট ইজ ভেরি মাচ আনহেলদি। এবং ব্যক্তিগত অ্যাটাক কেউ কাউকে না করি, এটাই আমাদের কিন্তু আমার এটা ব্যক্তিগত অনুরোধ সকল সিনিয়র সাংবাদিকদের প্রতি, প্লিজ ডু নট ব্রিং দ্য পার্সোনাল ইস্যু। ইয়েস, ওয়েন ইউ আর এ লিডার, আমাদের খুব শ্রদ্ধেয় আমাদের একজন মিলিটারি লিডার বলতেন যে তুমি গাছের যত বেশি উপরে উঠবা তোমার পেছনটা তত বেশি এক্সপোজড, মানে গাছে উঠলে নিচের অংশটা বেশি দেখা যায়। সুতরাং যখন সেলিব্রিটিরা উপরের দিকে ওঠে তখন তাদের নিচের অংশটা বেশি এক্সপোজড হয়ে যায় এবং তারা তখন বেশি
বিপদের মুখে থাকেন, যে কেউ তাদেরকে আঘাত করতে পারেন যে কোনো জায়গা থেকে। সুতরাং যখন নেতারা উপরের দিকে ওঠেন, তাদের পেছনটাকে তারা গার্ড করে রাখা উচিত, যেন কেউ তাদেরকে খোঁজা না দিতে পারেন। তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের নেতারা বোধহয় খুব কম মনে রাখেন। আর ব্যক্তিগত চর্চা কিন্তু ভাই ওই আমেরিকান রাজনীতিতে ব্যক্তিগত চর্চা ছিল না। এই ব্যক্তিগত চর্চার কিন্তু আগমন ঘটিয়েছেন মিস্টার ট্রাম্প। আমি একটা এক্সাম্পল বলছি, যেটা প্রথম নির্বাচনে ব্যারাক ওবামা এবং জন ম্যাকেইন, তারা দুইজন ছিলেন একে অপরের প্রতিপক্ষ। একজন অ্যারিজোনাতে জন ম্যাকেইনের একটা র্যালিতে একজন মহিলা বলল যে আমি জানি ব্যারাক ওবামা মুসলিম এবং সে বাংলাদেশ মানে আমেরিকায় জন্মগ্রহণ করা না, সে একটা বিদেশি, তাকে কিভাবে? তখন জন ম্যাকেইন বললেন, এক্সকিউজ মি ম্যাম, ইট ইজ লাই, এটা একটা মিথ্যা কথা। ব্যারাক ওবামা ইজ ভেরি মাচ ইজ নট মুসলিম, হি ইজ জাস্ট খ্রিস্টান লাইক ইউ এন্ড মি, হি ইজ জাস্ট হ্যাজ এ ডিফারেন্ট কালার and he comes from a different party and we do have difference of opinion on our ideology. I have got nothing to do with his citizenship and I have got nothing to do with his religion. তো দেখেন দুইজনেই কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী, কিন্তু একজন তার পার্টির একজন মহিলাকে যে একটা ভুল ধারণা নিয়ে তাকে প্রশ্ন করছে এবং তাকে বলছে এটা একটা মিথ্যা কথা, এই সমস্ত গুজবে আপনি কান দিবেন না। সে কিন্তু আমার মতোই একজন নাগরিক এবং আমেরিকার স্বার্থ তার কাছে আমার মতোই খুবই গুরুত্বপূর্ণ। সে আমেরিকার স্বার্থকে কখনো জলাঞ্জলি দিবে না, সে আমার মতোই সে দেশপ্রেমিক। সুতরাং তাকে আপনি এভাবে কথা বলতে পারেন না। তো এই শিষ্টাচার কিন্তু আমাদের নেতাদের ভিতরে আসতে হবে, তাহলেই কিন্তু আমাদের রাজনীতি পরিশুদ্ধ হবে। তো এটা একটা ভালো জিনিস যে ওনারা যে সমালোচনাটি করছেন সেটা কিন্তু এখনো একটা শালীনতার পর্যায়ে আছে। এটা ওই শেখ হাসিনার মতো মানে ফাউল মাউথের মানে পর্যায়ে যায় নাই। উনার তো 15 বছর উনি যে পরিমাণ গালিগালাজ এই বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টেড একজন মহিলাকে করেছেন, আমার মনে হয় উনার এই শাস্তিটাই, এই যে উনার যে অবস্থা এখন আছেন, এটাই ওনার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি মনিরুল ইসলাম রবি ভাই, আসলে কি সহনীয় পর্যায়ে আছে নির্বাচনী প্রচারণা? 22 তারিখ থেকে শুরু করে আমরা যেটা দেখছি ডিম নিক্ষেপের ঘটনা, তারপরে শেরপুরে নির্বাচনী ইশতেহারে আপনি দুঃখ প্রকাশ করেছেন, যদিও কিন্তু সামান্য মানে চেয়ারে বসা নিয়ে, সামনে কে বসবে বা চেয়ারে কে বসবে সেটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হলো, সেখানে কি আমরা বলতে পারি কিনা সহনীয় অবস্থায় আছে কিনা? এবং এই ছাড়াও অনেক জায়গায় অনেক ঘটনাই ঘটছে, আহত নিহত মানে আহত হচ্ছে, নিহতর ঘটনা যদিও এই প্রথম। তো সেখানে তারপরে আরেকটি ব্যাপার, আমরা আসিফ মাহমুদকে বলতে শুনলাম যে তারেক রহমানকে বাস থেকে নেমে অলিতে গলিতে ঘুরে দেখার জন্য, যে বাংলাদেশের পরিস্থিতি বোঝার জন্য। তো আপনার কাছে শুনতে চাই যে আসলে সহনীয় পর্যায়ে আছে কিনা নির্বাচনী পরিস্থিতি। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সময় দেওয়ার জন্য। নির্বাচনের আগের বিষয়টাও একটু জানতে চাই আপনার কাছে, যে বিষয়ে ব্রিগেডিয়ার জিয়া কথা বলেছিলেন যে দুইজন মন্ত্রী যে ছিল তারা কেন পদত্যাগ করেনি, সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন শফিকুর রহমান। আমি বলবো নি, আপনার অত্যন্ত সহনীয় পর্যায়ে এখন পর্যন্ত আছে। ভারতের বিগত লোকসভা নির্বাচনে যেটা বিশ্ব মানবাধিকার সংস্থা তারা যে রিপোর্টটা করেছিল, সেখানে তারা বলেছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির নির্বাচনের সহিংসতায় প্রায় 17,000 রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছিল। প্রায় কেন, যেহেতু এটা বড় স্টেট, মানে 17,000 নেতাকর্মী এই নির্বাচন করতে, যে লোকসভা নির্বাচন করতে গেলে বিভিন্ন দলের নেতাকর্মী 17,000 নেতাকর্মী প্রাণ হারাইছিল। এখন আমরা এই অনাকাঙ্ক্ষিত প্রাণ হারায় যাবে এটার সাথে, এই আইডিওলজির সাথে আমি এক না। আমার কথা হলো যে আমাদের একজনেরও প্রাণ যাবে না, একজনেরও চোখ যাবে না, হাত যাবে না, পাওয়া যাবে না। আমরা তো একটা স্বৈরাচারকে উৎখাত করার জন্য আন্দোলন করছি না, আমরা করছি ডিমো মারছেন, ডিমো নিক্ষেপ করছেন আপনারা। আমরা করছি কি, আমাদের যারা রক্ত দেওয়ার দিছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনো বেঁচে আছে কষ্টে, তাদের আদর্শটাকে আগায় নেওয়ার জন্য নিয়ে আমরা একটা সুষ্ঠু ভোট চাই। যে ভোটের জন্য বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিল, 7.5 বছর কারাগারে ছিল, কিন্তু তিনি মাথা নত করেন নাই। আমরা সেই ভোটটা, কাঙ্ক্ষিত ভোটটা 12 তারিখে
আমরা চাই যে কোথাও কোনো যেন একটা পিন পতন শব্দ না হয়। আমরা রাজনৈতিক কর্মীরা একে অপরের প্রতি সহনশীল হব। আমরা কিন্তু দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে একটা মিছিল করে আসছি, আমার একটা ক্যাম্পেইন ছিল, সেখানে আমাদের প্রতিপক্ষ আমাদের এই আসনে তো আবার জমিয়তুল উলামার কে ছেড়ে দিছে জামাত ইসলাম, তাদের জোট প্রার্থী, ওনাদের একটা মিছিল যাইতেছিল। আমরা রাস্তার এক পাশে দাঁড়াইছিলাম, সবাইকে আমরা সালাম দিছি, হ্যান্ডশেক করছি, কুশল বিনিময় করছে, ওনারা হাসতে হাসতে আমাদের পাশ দিয়ে চলে গেছে। ওনাদের মিছিল শেষ হওয়ার পর আবার আমাদের মিছিলটা আমরা শুরু করছি। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা পরস্পরের সাথে ব্যবহার করি, তাহলে নির্বাচনের পরিবেশ বিঘ্ন হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আমরা সকলেই সুন্দর একটা নির্বাচন দেখতে পাবো বলে আমি আশা রাখি। এটা হলো আপনার নির্বাচন সম্বন্ধে বললাম। এখন সরি, জি, উনি ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। মেহেদী হাসান পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান পলাশ ভাই কিন্তু আমাকে শুনতে হাসিন পাচ্ছেন। আপা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, sorry ভাই। somehow, হ্যাঁ, না, আপনি কোনো আমাকে কারণে। শুনতে পাচ্ছেন না। গতবারও আপনি আমাকে না। শুনতে পারেন নাই। জি। না, সরি ভাই, আমি হলো ওই যে এক সিম ব্যবহার করি, তো যার কারণে ভাই আবার ওই পাবলিক কিছু কল টল করে, এই জন্য একটু সমস্যা। আপনি ওনাদেরকে শুনতে পাচ্ছেন? আমি ওনারা শোনা, পলাশ ভাই আমি শুনতেছি, আগা গোড়ায় শোনা পলাশ যায়। ভাই মানে আমাদের কাউকে শুনে না। জি, বলেন মনির না হোসেন। না, আমি শুনতেছি। তো এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের একটা শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, ইদানিং খুব হাইলাইট হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস। আচ্ছা, এখানে জেনারেল সাহেব আছে, আপনি নিজেও আছেন একজন উচ্চশিক্ষিত মানুষ, আমাদের বেসিক এডুকেশন কি বলেন তো? Very difficult to say. What is that basic education? I don't know where you are বেসিক, actually hitting. হ্যাঁ, আমাদের বেসিক এডুকেশনটা, না লেসনটা, আমাদের যে পাঠ্যক্রম, বেসিক এডুকেশনটা হলো ও লেভেল আর ও লেভেল। O level আর A level. এ লেভেল এখানে হলো আপনার সবকিছু নিয়ে শিক্ষা শেষ। এরপরে কই যাবেন আপনি? ইংলিশে অনার্স করবেন, অঙ্কে অনার্স করবেন, আপনার তো সেখানে হলো সম্মান এর পদগুলিতে যাবেন, সেখানে হলো আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য আপনি ইঞ্জিনিয়ার হবেন। ইন্টারমিডিয়েট পাস না করলে আপনি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন? মেডিকেলে পরীক্ষা না, দিতে ঠিক আছে। পারবেন? কোন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন? তাহলে আপনার বেসিক লেভেলটা কি? ইন্টারমিডিয়েট, মাস্ট ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এরপর যদি আমি না পড়ি, বা আমি পড়লাম না, ব্রেক অফ স্টাডি করলাম বা গেলাম না, তাতে করে তো আমি বেসিক এডুকেশনের বাইরে লোক না। এটা নিয়ে কেন হট্টগোল করবেন? আপনি যে হ্যাঁ। ডক্টর শফিকুর রহমান, না আমি ডক্টর শফিকুর রহমান, আপনি ইন্টারমিডিয়েট পাস করেই তো আপনি মেডিকেলে চান্স পেয়েছেন। যদি আপনি মেট্রিক পাস হইতেন, আপনি কি মেডিকেলে ভর্তি হতে পারতেন? তা আমার বেসিক লেভেলটা, আমি এটা বুঝাইতে পারছি কিনা জানি না, আমার দেশের বেসিক লেভেলটা হলো ইন্টারমিডিয়েট। এরপরে উচ্চতর জ্ঞানের জন্য আপনি বিভিন্ন শাখা প্রশাখায় চলে যাবেন, সেটা হলো আপনার ইচ্ছা। এখন আপনারা এটা নিয়েও প্রশ্ন তুলেন, এত জ্ঞানী মানুষ আপনারা, শুনুন, আপনার বেসিকটা কি জেনারেল সাহেব? আপনার জেনারেল সাহেব বেসিকটা হলো, আপনি তো ব্রিগেডিয়ার জেনারেল, আপনার বেসিকটা হলো কমিশন। আপনি কমিশন অফিসার। যেদিন আপনি ট্রেনিং শেষ করে সমাপ্ত হওয়ার পরে আপনি কমিশন অফিসার হিসাবে স্বীকৃত হলেন বাংলাদেশ সেনাবাহিনীতে, সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে। এই যে জেনারেল হয়েছে হারুন সাহেব, এটা কিন্তু পদবি, কিন্তু বেসিক এডুকেশনটা হলো আপনাকে কমিশন পেতে হবে সেনাবাহিনীতে, তাহলে আপনি সেনাবাহিনীর অফিসার হতে আমরা পারবেন। এখন বিস্তারিত সেই আলোচনায় না গিয়ে না বিস্তারিত না, আপনারা যেভাবে ইন্টারমিডিয়েট পাসকে, না ইন্টারমিডিয়েট পাসে নিয়ে কথা কইতেছেন, তো ইন্টারমিডিয়েট পাস না করলে তো ডক্টর শফিক, উনি ডাক্তার হয়েছে, উনি তো ওইটাই পারতো না বলতে। এখন ইচ্ছা করলে শিক্ষার কোনো বয়স নাই, এটা আমার কথা না, আমার নবীর, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় রবি ভাই, আমরা একটা ব্যক্তিগত আলোচনায় চলে যাচ্ছি। এটা ব্যক্তিগত আলোচনা না, এটা রাষ্ট্রীয় আলোচনা। যেমন খাম্বা কবেন, যেমন চুম্বা কবেন, এগুলি ব্যক্তিগত আলোচনা থাকে না,
এটা আন্তর্জাতিক ডক্টর আলোচনা হয়। রহমানকে এটা বলেছেন। আপনি ইন্টারমিডিয়েট পাস একজন লোকরে সে রাষ্ট্র চালাতে পারেন, তো ইন্টারমিডিয়েট পাস না হলে তো আপনি মেডিকেলে চান্স পাবেন না, বুয়েটে চান্স পাবেন না, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন না। তো আপনার তো লেভেলটা হলো, প্রথম লেভেলটা হলো ইন্টার পাস করতে হবে। যে আমাদের আলোচনায় আসেন এখন। গ্যাটকো এবং নাইকো দুইটা আলোচিত মামলা আছে। এটা 111 এর সরকার করেছিল, মনিউদ্দিন ফখরুদ্দিন। এই গ্যাটকো মামলার আসামি শেখ হাসিনাও ছিল, নাইকো মামলা খালেদা জিয়াও ছিল, নিজামীও ছিল, মোজাহিদিও ছিল। এবং গ্যাটকো মামলার পলাশ সাহেব, আপনি আবার তথ্যটা নেন, গ্যাটকো মামলার যে মামলা হয়েছিল সেই মামলার প্রধান আসামি ছিল বেগম খালেদা জিয়া, দ্বিতীয় নম্বর নিজামী, তৃতীয় নম্বর মোজাহিদি সাহেব। এখন কেন মামলা ওনার আসামি হলো? গ্যাটকো তো হলো বন্দর, ওনারা তো হলো সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী, ওনারা হলো কেন? এইখানে যদি এখন এই যে বেসিকের কথাটা আসে, জেনারেল সাহেব, আপনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের একটা ক্রয় কমিটি থাকে, ওই ক্রয় কমিটিতে নিজামী সাহেব এবং মুজাহিদি সাহেব দুজন সদস্য ছিলেন, যার কারণে ওনাদের দপ্তরের বাইরে ও অন্য দপ্তরের মামলা আসামি হয়েছে। ওই যে টেন্ডার কমিটি, যখন টেন্ডার হয়েছে, এক্সিকিউট কে করছে? মন্ত্রী পরিষদ করছে। তো ওনারা তো ফুল মন্ত্রী, ওনারা তো মন্ত্রী পরিষদের সদস্য, তাহলে ওনারাও সিগনেচার করছে, স্বাক্ষর করছে। সরকার তো ওনারা কখনো চালায় নাই। সরকার কাকে বলে এখন বর্তমানে এক বিএনপি ছাড়া আর কারোর কোনো অভিজ্ঞতা নেই। সরকার কাকে বলে এটা চালানোর কোনো অভিজ্ঞতা কারণে, চাপার অভিজ্ঞতা আছে, সরকার চালানোর অভিজ্ঞতা নেই। মন্ত্রী পরিষদের ফুল মন্ত্রীরা, ক্যাবিনেট, যে ক্যাবিনেটে এটা পাস হয়, যেই আপনি মনে করেন যে এক মন্ত্রণালয়, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পলাশ ভাই মনে করেন তথ্য মন্ত্রণালয়, আপনারা দুইটা মনে করেন দুইটা ক্রয় বিল সাবমিট করলেন, কোথায় পাস হবে? মন্ত্রী পরিষদ। তো মন্ত্রী পরিষদের সদস্য নিজামী ও মুজাহিদ, ওনারা তো স্বাক্ষর করছে। আচ্ছা, এখন বলছেন যে তারা কেন, জেনারেল সাহেব বলছেন তারা কেন পদত্যাগ করে নাই? বিএনপি বেজ্জিত হয়ে যায়। আপনারা আমার একটা কথা কই, 2006 সালে আমি দুইটা মন্ত্রীর নাম বলি। একটা হলো ফরিদুল হুদা, ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা। ফরিদুল হুদা তালুকদার, উনি বিদ্যুতের প্রতিমন্ত্রী ছিল, পদত্যাগ করছিল। আরেকজন আনোয়ারুল কবির তালুকদার, আনোয়ারুল কবির তালুকদার। আরেকজন খুব পপুলার লোক, রাজনীতিবিদ আমাদের রাজশাহী অঞ্চলের, আলমগীর কবির সাহেব, উনিও প্রতিমন্ত্রী ছিল। দুইজনে কিন্তু মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে চলে গেছে, বিএনপির মন্ত্রী পরিষদ থেকে। আরেকটা কথা জেনারেল সাহেব ছিল, রবি ভাই, এটা অন্য ইস্যু ছিল, এটা কিন্তু না, এটা ছিল, ইট ওয়াজ অ্যান ইগো ইস্যু। আনোয়ারুল কবির তালুকদার আমাদের মেজর জেনারেল ছিলেন, আমি ওনাকে খুব ভালো করে চিনি, আমাদের ব্রিগেড কমান্ডার ছিলেন উনি। ওনার সাথে একটা ইগোর প্রবলেম ছিল। আরে ভাই, আপনারটা আমি মেনে নিলাম, আপনি আমার শালা কইছেন এই জন্য পদত্যাগ করছি, আমি ওইটা বলি না। মন্ত্রী পরিষদ থেকে আপনি প্রশ্নটা দিচ্ছেন যে ওনারা দুজন পদত্যাগ করে নাই, যে খালেদা জিয়ার মন্ত্রী পরিষদ বা খালেদা জিয়ার সরকারের বদনাম হবে। তা আমার নিজের ঘরের ছেলে, আমি ওরে একটা বকাই দিছিলাম বা মন্দ কথা বলছিলাম, সেজন্য তারা আমার মন্ত্রী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে চলে গেছে। এই জন্য আপনারা একটা তারা তো অ্যাকচুয়ালি দে হ্যাভ ইনসাল্টেড খালেদা জিয়া। তারা যদি করে থাকে দে হ্যাভ ইনসাল্টেড। আমি উদাহরণ আপনি দিচ্ছেন, আমি উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিলেন, একটা এক্সাম্পল দেখেন। আমার এক্সাম্পলটা ছিল লজিক্যাল, রবি ভাই, আমার এক্সাম্পলটা ছিল আমারটাও লজিক্যাল। আমার ঘরের ছেলে আমারে বেজ্জতি করে চলে গেল, এটা লজিক্যাল। আরেকটা জিনিস দেখেন, আমরা বিরোধী দলে ছিলাম, 116 আসন নিয়ে খালেদা জিয়া বিরোধী দলে ছিল। আমাদের দুইজন সদস্য মন্ত্রিত্ব পাওয়ার আশায় আমাদের সিম্বলে যারা নির্বাচিত হয়েছিল, রাজশাহীর আলাউদ্দিন, সিরাজগঞ্জের স্বপন, দুজনে আওয়ামী লীগে জয়েন করে মন্ত্রী হয়েছিল। যাক, আপনার এই চ্যাপ্টার আর গেলাম না। আরেকটা কি প্রশ্ন জানি করছিলেন আপনি, আমার কি জানতে চাইছিলেন? আমি করছিলাম যে আপনারা ডিম নিক্ষেপ করছেন, তারপরে আবার আসিফ মাহমুদ আপনাদেরকে, তারেক রহমানকে বলছে যে বাস থেকে নেমে এসে অলিগলিতে হাঁটার জন্য। হ্যাঁ, আপনার এই যে তারেক রহমান সাহেবের মনে হয় আসিফ মাহমুদ সাহেব, উনি একটা জ্ঞান দিচ্ছেন, লেসেন দিচ্ছেন। আবার জ্ঞান করলে তো আবার আপনার অন্যটা ধরেন লেসেন দিচ্ছেন। লেসেনটা হলো, ওনার লেসেনটা দেখেন, উনি
এই মন্ত্রণালয়ে থাকতে 38 বার হেলিকপ্টারে চড়ছে। 28 বার 1.5 বছর 28 এক বার, সপ্তাহে সরি এক সপ্তাহে 28 বার হ্যাঁ 28 বার উনি হেলিকপ্টারে চড়ছে। কম্বল বিতরণ 1.5 বছরে উনি একদিনও মুরাদনগর বেড়াইতে যায়নি। যাই হোক, সফরে যায় কইলাম না আর কি, বেড়াইতে যায়নি। ওনার যে দাদা মরছে, যে কবরে দাদি মরে আছে কবরে, ওই কবরে উনি জিয়ারত করতে যাননি, হইয়াও যান নাই, শেষ হওয়ার পরও যান নাই। তো ওনার কাছ থেকে লেসন নিয়ে কি লাভ হবে? এইগুলি লেসন। আপনারা শুনেন, আমি একটা কথা বলি, জি শেষ করবেন রবিন ভাই, শুনবো আবার আপনার থেকে। ভাই শেষ করবো। জেনারেল সাহেবরে বলি, জেনারেল সাহেব, চাঁদাবাজ আর লুটেরা মানে চোর এবং ডাকাত শব্দ যেটা আছে না, চোর হলো সিরিয়াল চুরি করে, আর ডাকাতটা হলো ঘোষণা দিয়ে আপনার বাড়িটা লুট ডাকাতি করে। চাঁদাবাজ হলো ফুটপাত থেকে 5 টাকা 10 টাকা না, লুটেরা হলো ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে, ওরে বলে লুটেরা। আর চাঁদাবাজ তো নসিমিয়া, এটা তো শেষরা। আপনারা তো লুটেরা মিয়া। 7টা ইসলামী ব্যাংক এক রাত্রে লুট করে লয়ে গেছেন। কারা এটা কোনো কারা হিসাবই নেই। কারা কার কথা কারা? বলছেন? তারা বলছে উনি জামাতকে বুঝাচ্ছে। আমি জামাতের বুঝান দরকার নাই তো, যারা নিছে তারাই তো বুঝতেছে। আপনি না বুঝলে কিছু আসা যায় না তো, আপনি তো করেন নাই, আপনি বুঝবেন কেমনে? সেহেতু মানে উনি এগুলি আপনারা কম। বলছেন তো, আপনি আপনারা বলছেন, উনি ভাবছেন যে ওনাকে একটা হ্যাঁ কিছু বুঝছি, ওনার কথা আমি বুঝছি। বুঝছি 180 দিন যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, এটা সংস্কার কমিশনের চেয়ারম্যান না মানে কোঅর্ডিনেটর ছিল নাকি, 180 দিন এই কথাটা উনি বলছে কোন এক জায়গায়, যে 180 দিন পর্যন্ত ওই সরকারি বহাল থাকবে। হ্যাঁ। বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কনসেপ্টই নেই। তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট ছিল, যেটা হাসিনা বাদ করছিল। অন্তর্বর্তীকালীন সরকারে ইন্টেরিয়াম বা আপৎকালীন কোন সরকার বলে এরকম ধরনের কোন সরকার হবে বাংলাদেশে এখনো ছিল না, কখনো ছিল না। হ্যাঁ, তো এখন আপনারা এই যে কথাগুলি আমরা বারবার বলছি, এই কথাগুলি বুঝতে হবে। 180 দিন উনি কেন থাকবে? না ভোট দিলেও থাকবে, না ভোট দিলেও থাকবে, বা ভোট না দিলেও থাকবে। উনি বলছেন যে এটা একটা গণপরিষদ নির্বাচন, নট এটা আপনার দ্বাদশ সংশোধনী নির্বাচন আর ত্রয়োদশ সংশোধনী নির্বাচন এক না। উনি বলছেন মানে দ্বাদশ সংশোধনী নির্বাচন এটা হলো সাধারণ নির্বাচন হয়েছে, আর এই নির্বাচনটা হচ্ছে গণপরিষদের নির্বাচন। তো এখন আলী রিয়াজ ভাইয়ের কাছে একটা আমি প্রশ্ন করি আপনার মাধ্যমে, এটা একটু প্রচার করেন। আলী রিয়াজ ভাই, আমরা যে গণভোটের যেই গণভোট দেওয়ার জন্য যেই প্রচার আপনারা চালাচ্ছেন, কি কি বিষয়ের উপর গণভোট দিবে সেটা উল্টা পিঠে লিখে দিচ্ছেন প্রচারপত্রের মধ্যে, আমি পড়ছি। ওইটার কোথায়ও আপনি এই কথা লেখেন নেই। মানে 180 দিন যে থাকবে। হ্যাঁ জি, 180 দিন যে উনি না, 180 দিন তো এটা হলো পরের কথা। উনি বলছেন যে এই নির্বাচনটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, এটা সংসদ নির্বাচন না। উনি মানে দ্বাদশ সংসদের যে নির্বাচনটা হয়েছে সেটা তো হলো সংসদ নির্বাচন হয়েছে। উনি বলছে ত্রয়োদশ সংসদ যে নির্বাচনটা হচ্ছে এইটা কোনো দ্বাদশ সংসদের নির্বাচন নয়, এটা হলো গণপরিষদের নির্বাচন হচ্ছে। এই গণপরিষদ এই 180 দিনের সীমার মধ্যে তারা যত রকম সংস্কার আনছে, সংশোধনী আনছে, এগুলি পাশ করে দেওয়ার পরে তারা ওত করে গভর্নমেন্ট হইব। তো যারা নাকি ওতই করতে পারবে না তারা আপনার সংশোধনী পাশ করবে। বেসিকটা কি আপনাকে বলতে হবে। আসলে এগুলি হলো দুর্মজাল সৃষ্টি করে। তাহলে মেহেদী হাসান পলাশ ভাইয়ের কাছে শুনি। অনেক ধন্যবাদ রবি ভাই। ধন্যবাদ। জি, মেহেদী হাসান পলাশ, আপনি কি এটা জানেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা সবচেয়ে আগে সেটা জানেন? জি শুনতে পাচ্ছি। এই যে গণপরিষদ নাকি সংসদ নির্বাচন, আমরা তো জানি যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি যে 180 দিন বা 6 মাস ওনারা থাকবেন, এই সরকার থাকবে, এবার ডক্টর ইউনূস থাকবে। আমি এখনো পুরো ব্যাপারটার ব্যাপারে ক্লিয়ার না, কিন্তু আমি আলোচনায় দেখতে পাচ্ছি আর কি সোশ্যাল মিডিয়াতে। তো এই ব্যাপারটা আপনার জানা আছে কিনা? পাশাপাশি আমরা যেটা আলোচনা করছিলাম যে দুই নেতা জামাতের,
যারা মন্ত্রী ছিলেন সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম ভোটের মাঠে যে মানে কথা কাটাকাটি বা ডিম মারা বা জি আমি বুঝতে পারছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাগুলো বলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনার এই বিষয়ে কি বলার আছে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা থেকে আমি শুরু করি। আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদে বলা আছে যে মানে যে নির্বাচিত সংসদ 6 মাস সাংবিধানিক পরিষদ হিসাবে মানে সক্রিয় থাকবে। এইটা আসলে অলরেডি কিন্তু মানে আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে এটার ব্যাখ্যা দেয়া হয়েছে যে এটার এরকম না যে নির্বাচনের পরেও ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে থাকবেন এবং সংসদ চলবে। অর্থাৎ নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, যে নতুন পার্লামেন্ট মানে গঠিত হবে, সেই পার্লামেন্ট মানে প্রথম 6 মাস সাংবিধানিক পরিষদ হিসাবে কাজ করবে। বাট এই সরকার থেকে যাবে, এই যে বক্তব্যটা এসছে, এটা একটা আসলে একটা পডকাস্ট একটা গ্রুপ থেকে এটা স্প্রেড করা হয়েছিল, পরে তারা এটা মানে সরিয়ে নিয়েছে। এই বক্তব্যটা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। এটা পাশাপাশি অর্থাৎ নতুন সরকারই থাকবে, নতুন সরকারের যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট যেহেতু এই জুলাই সনদ যেগুলো পাশ হয়েছে সেই জুলাই সনদটাকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য সংবিধানে পাশ করার ব্যাপার আছে, সেই জন্য প্রথম 6 মাস তারা এটা সাংবিধানিক পরিষদ হিসেবে মানে কার্যকর থাকবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে আপনি আসিফ মাহমুদ ডিম নিক্ষেপের কথা বলেছেন। দেখেন না, তাহলে মানে কে থাকবে? মানে এখানে ডক্টর ইউনূস থাকবে নাকি পুরো পরিষদ? না, ডক্টর ইউনূস থাকার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস থাকার কোনো সুযোগ নাই। যারা নির্বাচিত হবে তারাই থাকবে। হ্যাঁ, তাহলে এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মানে এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটার কোনো সুযোগ নাই। নির্বাচনের পরে এদের থাকার কোনো সুযোগই নাই। এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নতুন সরকার গঠিত হবে, নতুন সবকিছু হবে। তাহলে আপনার কি ধারণা যে 12 তারিখে নির্বাচনের পরে নতুন সরকারের হাতে ওনারা তুলে দিচ্ছেন? রাইট, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, 12 তারিখের পরেই যেভাবে রাষ্ট্রপতি বিজয়ী দলকে মানে সরকার গঠনের আহ্বান জানায়, সেভাবেই আহ্বান জানাবেন। তারা শপথ নেবেন, শপথ নেওয়ার পরে তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট থেকেই বাকি কার্যক্রমগুলো হবে আর কি। তো এটাই মানে এটা নিয়ে কোনো ইয়ে নাই। বাট বলা হয়েছে যে প্রথম 6 মাস তারা সাংবিধানিক পরিষদ হিসাবে কাজ করবে। যেহেতু এই জুলাই সনদের যে সংস্কারগুলো করা হয়েছে সেই সংস্কারগুলোকে সাংবিধানিক রূপ দিতে হবে, সেজন্য তারা প্রথম 6 মাস সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবে। জাস্ট এইটুকুই, এর বাইরে কিছু না। সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবে, রাইট, এটা হিসেবে কাজ করবে, এটাই। আর দ্বিতীয়ত যেটা আসিফ মাহমুদ ভুঁইয়ার কথা বলেছেন, আসিফ মাহমুদ ভুঁইয়া যেটা বলেছেন, উনি মানে 1.5 বছর মানে প্রায় কাছাকাছি 1.5 বছর উনি এলজিআরডি মন্ত্রী ছিলেন। এলজিআরডি মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 1.5 বছরে উনি তারেক রহমান এই 1 মাস বাংলাদেশে এসে যত জেলা ভ্রমণ করেছেন, যত জায়গায় গিয়েছেন, যতবার উনি রাস্তায় নেমেছেন, 1.5 বছরে আসিফ মাহমুদ ভুঁইয়া কোথায় রাস্তায় নেমেছে? উনি তো স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, উনি কয়টা জেলায় গিয়েছেন? উনি তো হেলিকপ্টার থেকেই নামতে চান নাই। উনি 1.5 মাসের ভিতরে কতবার হেলিকপ্টারে চড়েছেন সেইটাও কিন্তু আপনার এই টক শোতেও আপনি অনেকবার আলোচনা করেছেন, নিশ্চয়ই আপনার মনে আছে। কিন্তু উনি তো এই কথাও বলছে যে 1.5 বছরে উনি যা করেছেন 15 বছরে সেটা করা হয়নি ওইসব মন্ত্রণালয়ে। হ্যাঁ, এটা ঠিক। 1.5 বছরে উনি যে দুর্নীতি করেছেন এইটা 15 বছরেও মানে রেশিও অনুযায়ী 15 বছরেও শেখ হাসিনা সেটা করে নাই। ওনার শেখ হাসিনার এপিএস মানে এটাকে কি বলে, উনি 400 কোটি টাকার মালিক হয়েছে, আর ওনার এপিএস এর বিরুদ্ধে 3 মাস পরেই 150 কোটি টাকার মামলা হয়েছে। তাহলে আপনি বলেন ওনার কথা তো সঠিক। 400 কোটি টাকার মামলা মনে হয়, 400 না 300? হ্যাঁ, 300, যাই হোক 150 বা 300 কোটি টাকার মামলা হয়েছে। তাহলে 400 কোটি আর পিএস দুই জিনিস, পিওন ইজ পিওন আর উনি হলো বিএস, পিওন না ড্রাইভার। ওটাও রাজনৈতিক নিয়োগ জিয়া ভাই, ওটাও রাজনৈতিক নিয়োগ, পলিটিক্যাল এপিএস, ওটা পলিটিক্যাল এপিএস। হ্যাঁ, ওটা পলিটিক্যাল এপিএস। কাজেই এটা একটা। আর দ্বিতীয়ত হলো যে দেখেন উনি তো মানে পদত্যাগ করেছেন, তো পদত্যাগ করার পরে তো উনি ওনার সরকারি বাসা এখন পর্যন্ত ছাড়েন নাই। ওনাকে আগে সরকারি বাসাটা ছেড়ে তারপরে বলতে বলেন এই কথা, তাই না? তো উনি কাছের ঘরে মানে বসে যদি উনি ঢিল মারেন তাহলে তো অনেকগুলো ঢিল আবার
আসবে সেগুলো তো আবার কাছের দেয়াল সহ্য করতে পারবে না। আপনি যেটা বলেছেন যে মানে ডিমের বিষয়টা, নিশ্চয়ই এটা অনভিপ্রেত ঘটনা। কিন্তু আপনি যেভাবে বললেন যে রবি ভাইকে প্রশ্ন করলেন, যেহেতু রবি ভাই বিএনপি নেতা, আমি বলছি যে ওইখানে যখন এই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা আপনার মানে ওনার সাথে, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যারা ছিল তাদের 7টা 8টা মোবাইল ক্যামেরায় টোটাল ঘটনাটা রেকর্ড করা হয়েছে। আপনি বলেন একটা ছবিতে কি দেখাতে পেরেছে যে ছাত্র দলের কেউ বা বিএনপির কেউ এই ডিম মেরেছে? পুরো ঘটনাটা তো 7-8টা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। একটা ছবি কি তারা দেখাতে পেরেছে যে বিএনপির কেউ করেছে? আপনি কিসের ভিত্তিতে বলছেন? উল্টো মানে হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্টরা তারা বলেছে যে তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে গিয়েছে, তারা দাওয়াতে যান নাই, তারা নিজে থেকে গিয়েছেন এবং তারা গিয়ে সেখানে মব তৈরি করেছেন এবং তারা সুস্পষ্টভাবে বলেছেন, আমি আমার বক্তব্য বলছি না, তাদের বক্তব্য বলছি, যে ওনারাই এটা সাজিয়ে নিয়ে গিয়েছেন এবং ওনারাই এই ঘটনা ঘটিয়েছেন এবং রেকর্ড করে এই ইনসিডেন্টটা তৈরি করেছেন। এইটা আপনি মানে গুগলে, ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে এই সাংবাদিক সম্মেলনের টোটাল ভিডিওটা আপনি দেখতে পাবেন। কিন্তু তাহলে মাথায় ব্যান্ডেজ আসলো কোথা থেকে? ওরা তো হসপিটালে গেছে, হাত ভাঙলো কিভাবে? মানে ওই যে যদিও ডিম দিয়ে ভাঙা যায় না। আপনি বলেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে মাথার ক্যাপের উপরে ব্যান্ডেজ তো আপনি দেখছেন না? এখন এগুলো মাথা যদি ফাটে তাহলে ক্যাপের উপর ব্যান্ডেজ কি করে হয়? এটা একটা অপপ্রচার হতে পারে, মানে না অপপ্রচার কেন? আপনি দেখেছেন যে ক্যাপের উপর ব্যান্ডেজের ছবি আপনি দেখেন, আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন ক্যাপের উপর ব্যান্ডেজ। আমি দেখেছি, কিন্তু ওইটা এআই দিয়েও হতে পারে, ওটা বানানো হতে পারে। না কেউ তো বলে নাই। ওনারা কি বলেছে যে আপনি কেন বেনিফিট অফ ডাউট দিচ্ছেন? ওনারা কি বলেছে যে এটা এআই দিয়ে করা? আপনি শুনেছেন কোথাও যে কেউ বলেছে যে না এই ছবিটা পরে এআই দিয়ে সংযুক্ত করা হয়েছে? বা আমাদের তো এখন অনেকগুলো ফ্যাক্ট চেকাররা বাংলাদেশে সক্রিয় আছে, সরকারের পক্ষে আছে, এরা আছে, তারা কি কেউ বলেছে যে এটা এআই দিয়ে বা এটা অন্যভাবে মানে ইম্পোজ করে করা হয়েছে? ইভেন যে প্রশ্নগুলো করা হয়েছে যে হাতের কবজিতে ব্যান্ডেজ, তারপর আবার হাত ঝুলিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, সে প্রশ্নটাও এসছে যে তাহলে হাতের কবজিতে যদি ব্যান্ডেজ হয় হাত কেন এখানে ঝুলাবে? তাই না? যে ডাক্তারি পরীক্ষায় ডাক্তারি হিসাবে এটা কোন ইয়ের মধ্যে পড়ে যে এইখানে গলায় ঝুলানো, হাতের কবজিতে যখন ব্যান্ডেজ থাকে? তো কাজেই এটাতে করে তাদের কি লাভ? মানে এটা লাভটা সব পরিষ্কার, নাটক এবং প্রতিপক্ষের উপরে দায় চাপানো। নাটক এবং প্রতিপক্ষের উপর দায় চাপানো। দেখেন আরেকটা বিষয় আপনি বলেছেন যে জামাতের যেটা মানে আপনি প্রশ্ন তুলেছেন যে 2 জন মন্ত্রী কেন পদত্যাগ করেনি। দেখেন যেই প্রশ্নটা এসেছিল সেটা হলো যে জামাতের আমির যখন বললেন যে আমরা ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোম্পানি চালু করব, হ্যাঁ, আমরা জানি যে কেরু অ্যান্ড কোম্পানি এটা একটা মানে এশিয়ার মধ্যে একসময় সবচেয়ে বড় সুগার মিল ছিল, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যেহেতু আপনি জানেন যে আখটা হলো এক ফসলি মানে একবারের ফসল হয় আর কি, বছরে একবার হয়। তো এই কারণে এখন বাংলাদেশে যেহেতু ওই বছরে একটা ফসল হয়, তো সে কারণে বাংলাদেশের কৃষকরা এখন আখ চাষ তেমন একটা করেই না। এ কারণে বাংলাদেশের অধিকাংশ মানে মানে এটাকে বলে যে চিনিকল বছরের বেশিরভাগ সময় আপনার থাকে মানে অব্যবহৃত থাকে এবং পড়ে থাকে, কারণ ওই পরিমাণ মানে আখ আমাদের এখানে নাই, কারণ আমাদের জমিগুলো সব ধান চাষের উপরে দিকে চলে গেছে, কারণ এখানে 3 বার তাহলে ধান চাষ করা যায়। তো সে কারণে কেরু অ্যান্ড কোম্পানি যে এটা খুব সীমিত পর্যায়ে আছে, বাট লার্জলি এখানে মদ উৎপাদন করা হয় কেরু অ্যান্ড কোম্পানি থেকে, এবং এটা খুব উন্নত মানের মদ তৈরি উৎপাদন হয়। এবং আপনি জানেন যে যখন মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন কিন্তু মদের উপর শুল্ক কমানো হয়েছিল। ওই যে মদের উপরে সেই সময় উনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে মদের উপরে মানে শুল্ক কমানো হয়েছিল। আবার এখন যেই মানে চিনি কলটাতে মদ উৎপন্ন হচ্ছে সেটাকে উনি চালুর কথা বললেন, স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া বা ওনার প্রতিপক্ষের যারা কর্মী তারা ওই 2-4 মিলিয়ে অথবা এক ধরনের টুইস্ট করে এই প্রচারণাটা তারা চালিয়েছে। তো এটা হলো মানে একটা ফ্যাক্ট। দুর্নীতির যে বিষয়টা সেটা হলো কি যে আপনি একটা টিমে ছিলেন, আমরা এটা মানে
এটা কি বলে যে যেই পার্লামেন্টে বা যেই ক্যাবিনেটে জামাতের 2 জন মন্ত্রী ছিল, আপনি পার্লামেন্টে অথবা মন্ত্রিসভায় কখনো জামাতের এই 2 জন মন্ত্রীকে কি বলতে শুনেছেন যে বিএনপির অমক 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 মন্ত্রী আমরা দুর্নীতি করছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাদেরকে থামান, আমরা তাদের সাথে একমত না, আমরা এই দায় নেব না? কিন্তু এটা তারা কখনোই বলে নাই। কিন্তু 111 এর পরে আমরা জামাতের মুখ থেকে শুনলাম যে আমরা এই বিএনপির দুর্নীতির দায় নেব না। অর্থাৎ মানে ওই যেটা বলে যে ইয়ে গোস্ত ভালো না ঝোল ভালো, বা গোস্ত খাবো ঝোল খাবো না, এটা হলো ব্যাপার। হ্যাঁ, ঠাকুর করে কে রে কলা খাই না। না আমি সেটাতে গেলাম না। তো সেই জায়গাতে ওনারা আজকে যেটা বলছেন, তারেক রহমান যেটা বলেছে যে ওনারা সঠিক, তো ওনার তারেক রহমানের জায়গা থেকে এটা সঠিক বলেছেন যে ওনারা তখন বলতেন যে ঠিক আছে এই মন্ত্রণালয়গুলো দুর্নীতিগ্রস্ত বা এই সরকার দুর্নীতিগ্রস্ত, আমরা এখানে থাকবো না। অথবা আপনি কোথাও শুনেছেন যে তারা কোনোদিন এটা নিয়ে কথা বলেছে বিএনপির মানে রাষ্ট্র ক্ষমতার 5 বছরে? কখনোই বলে নাই। 111 এর পরে যখন বিএনপির উপরে মানে প্রচন্ড চাপ তৈরি করা হচ্ছে, তখন তাদের এই যে মানে তারা যে রং পরিবর্তনের যে কৌশল, সেই কৌশল থেকে তারা তখন নিজেদেরকে রক্ষার জন্য বলল যে আমরা বিএনপির দুর্নীতির দায় নেব না, নিয়ে তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করলো এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে এক ধরনের সহযোগিতামূলক আচরণে তারা চলে গেল। হ্যাঁ, তো যদিও শেষ পর্যন্ত তারা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, সেই আলোচনা ভিন্ন প্রেক্ষাপট, সেটাতে আজকে আমরা যাব না। তো কাজেই এই যে বিষয়গুলো আপনি মানে বললেন, বাট প্রশ্নটা হলো যে আপনার আবার আরেকটা কথা বলি, আমাদের এখানে ব্রিগেডিয়ার জিয়া সাহেব যেটা বলেছেন যে তারেক রহমানের ওই যে মানে টাইমস ম্যাগাজিনের যে ইয়েটা উনি আহত হয়েছেন, এটা হতেই পারেন, উনি ব্যক্তিগতভাবে আহত হতে পারেন, কিন্তু আমরা কি দেখলাম তারেক রহমান এই সাক্ষাৎকারটা তার ফেসবুক প্রোফাইলে তিনি শেয়ার দিয়েছেন। অর্থাৎ তিনি কতটা সোভার বা এটাকে কতটা পজিটিভলি নিয়েছেন বা এই সমালোচনাকে তিনি কতটা গ্রহণ করেন, এটা কিন্তু তার প্রমাণ। এবং শুধু ওনার ফেসবুক প্রোফাইলে না, বিএনপির সকল মানে পেজ থেকে এই সাক্ষাৎকারটা কিন্তু প্রচার করা হয়েছে। এখন যে শিরোনামটা করা হয়েছে যে প্রডিগাল যে শব্দটা, এখন সেখানেও তো বলা হচ্ছে যে ওনারা না বুঝেই শেয়ার করেছেন। ওনারা আপনার কি মনে হয় যে বিএনপি এইটা বোঝার মতো ক্ষমতা বিএনপি নাই? অবশ্যই আছে। আপনি যদি মনে করেন যে আপনি একা সবকিছু বোঝেন, লন্ডনে ছিলেন, না ওনার বোঝার দরকার নেই, ওনার তো টিম আছে, বিএনপির নির্বাচন পরিচালনাকারী টিম আছে, বা ওনার যে এই মানে ফেসবুক বা এগুলো চালায় তো একটা টিম আছে, তারা তো আপনার এইটা দেখে। তা সেখানে অনেক বিখ্যাত ভাইস চ্যান্সেলররা আছে, অনেক ডক্টরেটরা আছে, অনেক সিনিয়র আইনজীবী ইন্টেলেকচুয়ালসরা আছে, তারা যদি বলতেন যে না ঠিক আছে এইটা, এবং শুধু এটা না, এটা তো তারেক রহমান তার বিরুদ্ধে যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো তো শেয়ার করেছে, এবং তিনি তার বিরুদ্ধে কার্টুন করার জন্য কার্টুনিস্টদেরকে তিনি উৎসাহিত করছেন। তো আপনাকে সেই জায়গাটা দেখতে হবে। ওই ধারাবাহিকতাটা যদি দেখেন তাহলে দেখবেন যে তারেক রহমান অনেক উদারভাবে এই বিষয়গুলো দেখছেন। এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে তারেক রহমান তার যে নির্বাচন পরিচালনা, আমাদের যে জনসভাগুলো আমরা এত কাল দেখে এসেছি, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে যিনি প্রধান অতিথি যান তিনি ডায়াসে দাঁড়িয়ে একটা বক্তব্য দেন, কিন্তু তারেক রহমান কি করছেন? তারেক রহমান এই অন্যান্য নেতারা ডায়াসে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তিনি ডায়াসে বক্তব্য দিচ্ছেন না, তিনি একেবারে সামনে এসে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন সেটা এক ধরনের ইন্টারাকশন। তিনি মঞ্চ থেকে অডিয়েন্স থেকে লোকদেরকে ডেকে মঞ্চে তুলছেন, তাদের সাথে কথা বলছেন, আবার তাদেরকে নানা ধরনের প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছে। এই যে ইন্টারাকশন গুলো হয় আমাদের দেশে, আপনার অনেক মিডিয়া বলছে যে তারেক রহমান অনেক মানে পরিবর্তিত হয়েছে, অনেক সুশীল হয়েছে বা অনেক সংশোধন হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা যারা তারেক রহমানকে চিনি বা তাকে কাছ থেকে আগে দেখার সুযোগ হয়েছে, তারেক রহমান কিন্তু এরকমই ছিলেন। তারেক রহমান কথা কম বলতেন, শুধু এখন না, আমরা তখনও তাকে দেখেছি তিনি কথা কম বলতেন, শুনতেন বেশি। এবং আপনি যদি সেই সময়ের, আপনি তখন তো সাংবাদিকতায় ছিলেন, যে বিএনপি যে তারেক রহমান যে তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলো ছিল উনি করতেন সারা দেশে, সেই প্রতিনিধি সম্মেলনগুলো দেখেন,
আমার সুযোগ হয়েছিল সেই প্রতিনিধি সম্মেলন দেখার, মানে গিয়ে দেখার। উনি সেখানে একইভাবে উনি দাঁড়িয়ে কথা মানে সবার সাথে প্রশ্ন করছেন, কথা বলছেন, উনি জনসাধারণের সাথে নেমে যাচ্ছেন, মিশে যাচ্ছেন। এই যে প্রবণতাটা ওনার ছিল, উনি কিন্তু আছে। একইভাবে আপনি দেখেন, এই যে তিনি বললেন যে খাল খনন করব, এটার অর্থটা কি? এবং উনি বলছেন যে এই মানে এই মেট্রো রেলের পরিবর্তে উনি নতুন ধারণা নিয়ে আসছেন এবং খাল খননটাকে প্রাধান্য দিচ্ছেন। এটা দিয়ে বোঝাচ্ছে যে তারেক রহমানের মানে উন্নয়নের মূল বিষয় হবে গ্রাম কেন্দ্রিক, মানে গ্রাম কেন্দ্রিক তিনি উন্নয়নের উপরে গুরুত্ব দেবেন। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ আসলে মূলত গ্রাম কেন্দ্রিক একটা রাষ্ট্র, কৃষি প্রধান দেশ। কাজেই খাল খননের যেটা জিয়াউর রহমান তার পিতা করেছিল, এবং এই যে আমি নিজে সেই এলাকার লোক, আমাদের যে জিকে প্রকল্প যে অববাহিকা এলাকা, সেই এলাকার লোক, হ্যাঁ আমি ঝিনাইদহের লোক, আমি জানি এই খালগুলো শুধু খাল ছিল না, এই খালগুলো ছিল ওয়াটার রিজার্ভার, এই খালগুলো ছিল সেচ, এই খালগুলো এখানে জিয়া হাসান আছে, এগুলো ছিল প্রতিরক্ষার একটা ব্যাপার, এই খালগুলো যোগাযোগের জন্য একটা রোড নেটওয়ার্ক তৈরি করেছিল, এই খালগুলো আপনার মানে এই যে পানি থাকতো, সেই পানির কারণে মৎস্য থাকতো, মৎস্য উৎপাদিত হতো, এই খালগুলোর কারণে আপনার এই যে আবহাওয়া এবং জলবায়ু এটাও কিন্তু সুরক্ষা হতো। আপনি দেখেন গত মানে কয়েক বছর, 10 বছর আপনি দেখেন যে বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে বেশি চরমাপন্ন হয়েছে আপনার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, এই ঝিনাইদহ, যশোর এই অঞ্চলে। আগে এক সময় সবচেয়ে বেশি শীত পড়তো উত্তরবঙ্গে, এখন সবচেয়ে বেশি শীত পড়ে, সর্বনিম্ন তাপমাত্রা হয় চুয়াডাঙ্গায়, সবচেয়ে মানে বেশি তাপমাত্রা হয় ওই অঞ্চলে, সবচেয়ে কম তাপমাত্রা হয় ওই অঞ্চলে। এর কারণ কি? এই যে পদ্মায় পানি না থাকা এবং গড়াইতে দিয়ে পানি না যাওয়া, এর ফলে যে এই অঞ্চলে আপনি খুব অবাক হয়ে যাবেন শুনলে, আমরা কিছুদিন আগে আইনুন নিশাতের মুখে শুনেছি যে ওই অঞ্চলে জনগণের মানে বৃদ্ধি ঋণাত্মক হয়ে যাচ্ছে, হ্যাঁ ওই চুয়াডাঙ্গা ওই অঞ্চলগুলোতে। তো কাজেই আজকে যদি আপনি বাংলাদেশকে বাঁচাতে চান, এই খাল খনন, ওয়াটার রিজার্ভার এগুলো অত্যন্ত দরকার। আমরা খুবই মানে একটা চরম সংকটের মধ্যে যাচ্ছি, আমরা শেষ করে ফেলি। তো সব মিলিয়ে যে বিষয়টা আসলে আমি শেষ করতে চাই একটা পজিটিভ দিয়ে, সেটা হলো যে রাজনীতিতে নির্বাচনের সময় দুই পক্ষের ভিতরে এই চাপানোতর থাকবেই। এটা খুবই মানে কমন একটা প্র্যাকটিস। আপনি নিজে যেটা বললেন যে সব রাজনৈতিক দলই চেষ্টা করে না, ব্রিগেডিয়ার জিয়া বলেছেন যে তার স্ট্রং পয়েন্টগুলোকে তুলে ধরা এবং অন্যের দুর্বল পয়েন্টগুলোকে সামনে নিয়ে আসা, এবং এভাবেই তো তারা ভোট মানে ইয়ে করে। এই যে একটা দল যে যাচ্ছে আপনার তারা আপনার এনআইডি কার্ড নিচ্ছে, তারা বিকাশ নাম্বার নিচ্ছে, আবার বলছে যে জান্নাতের টিকিট দেয়া হবে, হ্যাঁ বা জান্নাতের না ভোট না দিলে ইমান, এটা আগামী নির্বাচন ইমান রক্ষার নির্বাচন, ইসলাম রক্ষার নির্বাচন, হ্যাঁ ফুলসিরাতের মতো এইসব যে শব্দগুলো বলা হচ্ছে, এগুলো তো ঠিক না। তো কাজেই আপনি যখন এইগুলো তুলে ধরছেন, প্রতিপক্ষ তো এই সুযোগটা নেবেই। আপনার জায়গা থেকে যখন আপনি বলবেন, একদিকে বলবেন যে আমি এতদিন আপনি বলেছেন যে আমি আল্লাহর আইনের মানে শেখ হাসিনা যেটা করতো, সারা বছর ধর্মনিরপেক্ষতার কথা বলতো, আর নির্বাচন আসলে উনি মাথায় স্কার্ফ পরে হাতে তসবি নিয়ে উনি খুব তাহাজ্জুদের নামাজ ছবি মিডিয়া ছাপতেন। আর এখন এর উল্টাটা হচ্ছে, জামাত ইসলামী বা অন্যান্য যারা আছে তারা বলছে যে আমি শরিয়ালা, কোরআনের আইন, আল্লাহর আইন এগুলো বাস্তবায়ন করব, কিন্তু নির্বাচনের সময় এসে বলছে যে না, আমরা শরিয়া আইন করব না, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তো এটা তো মানুষ তো এটা নিয়ে প্রশ্ন তুলবেই, এই প্রশ্ন তোলার সুযোগ আপনি দিচ্ছেন। আবার ঠিক একইভাবে বিএনপির দিকেও একই কথা আছে, এরকম অনেক পয়েন্ট আছে, সেসব পয়েন্টগুলো আবার জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তুলবে। এটা মানে নির্বাচনকালীন সময়ে খুবই কমন প্র্যাকটিস এটা। বাট আমাদের আশার খবর, যেটা আমি প্রথমবারে বলেছিলাম, যে অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনে সহিংসতা বা এই নির্বাচনে এই ধরনের সংঘর্ষের ঘটনা অনেক কম। এবং এখন পর্যন্ত যে এই যে আমরা যদি বলি যে এই চাপানোতরের যে রেড লাইন, সেই রেড লাইন কিন্তু কোন রাজনৈতিক দলই ক্রস করেনি, হ্যাঁ সেটাও আমাদের আশার জায়গা। আমরা মনে করি যে আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দলগুলোই এই জায়গাটা মানে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত
নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত তারা মানে বহাল রাখবেন এবং সুন্দরভাবে নির্বাচনটা হতে দিবেন, এটুকু বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ব্রিগেডিয়ার জেনারেল জি, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য 30 আচ্ছা, সেকেন্ড। আমার হ্যাঁ 30 সেকেন্ডে তো হবে না, বিকজ আই নিড টু প্লিজ। এক্সপ্লেইন দ্যাট ওই যে বেসিক ব্যাপারটা। রবি ভাই বললেন যে আমাদের সেনাবাহিনীর বেসিক হলো সেকেন্ড লেফটেন্যান্ট। ভাই সেকেন্ড লেফটেন্যান্ট বেসিক, বাট দ্যাটস দি বিগিনিং। তাকে এই আমার জায়গা পর্যন্ত আসতে হলে তাকে কমপক্ষে একটা বা দুইটা মাস্টার ডিগ্রি নিতে হয়, তাকে একটা গ্র্যাজুয়েশন শেষ করতে হবে, তাকে অনেক পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। সেই সমস্ত পরেও তার পুরো চাকরির যে সময়কাল সেটাকে তার খুব পরিচ্ছন্ন রাখতে হবে। তার চারিত্রিক স্খলন, সততা, নেতৃত্বের গুণাবলী এগুলি প্রকাশ পেলেই তাহলেই সে মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল হইতে পারে। সুতরাং বেসিক কুড বি এ সেকেন্ড লেফটেন্যান্ট, বাট দ্যাটস হি ক্যানট বিকাম দি মিলিটারি আর্মি চিফ। তো আপনার এই আর্মি চিফ হওয়ার জন্য জেনারেল সাহেব আমি এই কথা বলিনি, আপনার ব্যাখ্যাটাই হবে না। আমি বলছি যে আপনার বেসিকটা কি? বেসিকটা হলো আপনাকে ইন্টারমিডিয়েট, না ইন্টারমিডিয়েট নেই, আমি বেসিকটা কি বলছি। উনি যদি কমিশন উনি কমিশন লাভ না করলে উনি ব্রিগেডিয়ার জেনারেল কি হবে? ভাই এখানে আমি একটা কথা বলি। কেন এই আপনার আলোচনাটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু এভাবে বলতে পারি যে তারেক রহমান তো তার যে, আমি মিস করে গেছি কথাটা, আমি বলতে চেয়েছিলাম সততার সাথে আমি বলি সততার সাথে তার শিক্ষাগত যোগ্যতা তিনি প্রকাশ করেছেন। তিনি তো লেকচার হয়ে অধ্যাপক লাগান নাই, তিনি তো অধ্যাপকের লেকচার লাগান নাই। এই কথা তো আসলে আসবে তখন। দাঁড়ান না ভাই, শেষ করতে দেন আমাকে। আমরা তারেক রহমানকে নিয়ে কোনো আলোচনা করি নাই, ইফ আই এম নট রং। আমি ওইটা বলি নাই। আমি একবারও উচ্চারণ করি না। আমি জেনারেল সাহেব জাস্ট এ মিনিট, আমি বলছি বেসিক হলো আপনি কমিশন পাইছেন, লেফটেন্যান্ট হইছেন, সেখান থেকে প্রমোশন পেতে পেতে ওইটার পরে যা হচ্ছে অর্জন করছেন। আপনি মিলিটারি একাডেমিতে ট্রেনিং করছেন, আপনি বিসিএস করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং বুয়েটে যায় আপনাকে পাঠাইছে, সেখান থেকে আপনি ডিগ্রি নিয়েছেন। এগুলো হলো সব হলো আপনার ডিসিশন। বেসিক যদি আপনি কমিশন না হতেন, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এই কমিশন অফিসার না হলে তো আপনি জেনারেল হতে পারতেন না। জিয়া ভাই এটা বাদ দেন, এটা টেকনিক্যাল জিনিস তো, আপনি যেভাবে বুঝবেন আর উনি যেভাবে বুঝবে দুটো বোঝা এক হবে না। এটা অনেক লম্বা আলোচনা। আর এটা বুঝাইতে গেলে এটা নিয়ে যদি আলোচনা করতে যাই দীর্ঘ আলোচনা 1 ঘন্টা লাগবে। এক মিনিট আমি এটা নিয়ে না হাসিনা আপা এটা না, আপনার একটা টেলিভিশন আছে বলে আপনি উপস্থাপিকা হইছেন। বেসিকটা কি আপনার টেলিভিশন? আচ্ছা ঠিক আছে, ওকে। একটা জিনিস হলো কি, প্রত্যেকটা মানুষের তার আন্ডারস্ট্যান্ডিং তার কাছে ইউনিক। আমি উনাকে চেঞ্জ করতে পারবো না, আমার আন্ডারস্ট্যান্ডিং উনি চেঞ্জ করতে পারবেন না। ইট মাইট গেট রিফাইন্ড, এটা তো কোনো এক সময় এটা একটু পরিশুদ্ধ হবে, বাট এটা আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। আর প্রথম কথা, আমি যেটা সবসময় বলে আসছি, আমরা কোনো ব্যক্তিগত বিষয়, রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত